31শে বৈশাখ 2024 ঘড়ির কাঁটায় সকাল 8টা। আমি এবং আমার দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির ভ্রমণের উদ্দেশ্যে। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের এই পবিত্র পীঠ আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বহমান সময়ের সাক্ষী হয়ে। দক্ষিণেশ্বরের এই পুণ্যভূমি ঘিরে কত কত জানা অজানা গল্প, কত মহামানবের ধ্যান উপাসনার স্থান এই পবিত্র মন্দির। ভারতবর্ষে যে কয়টি কালী মন্দির রয়েছে, দক্ষিণেশ্বর তাদের মধ্যে অন্যতম। এখানে মা কালীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয়। মন্দিরের প্রতিষ্ঠা করেন রাসমণি দেবী। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার মৃত্যুর আগে পর্যন্ত এই মন্দিরের পুরোহিত ছিলেন। তো চলুন আজ আপনার ফোনের স্ক্রিনের মাধ্যমে আমাদের সঙ্গে ভার্চুয়ালি ভ্রমণ করে নিন এই পবিত্র মন্দির দক্ষিণেশ্বর। এছাড়া এখানে কিভাবে আসবেন, কখন আসবেন, পূজা কিভাবে দেবেন, এরকম নানা জরুরি তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আজ আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর। আমরা দাঁড়িয়ে আছি আমাদের লোকাল বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরবো, সোজা দক্ষিণেশ্বর যাব। এখন বাজছে সকাল 7:45, কিন্তু আপনারা যদি আসতে চান এত দেরি করে আসবেন না, কারণ ভিড় হয়ে যেতে পারে। তার উপর আজকে মঙ্গলবার এবং মাসের শেষ মঙ্গলবার, তো ভিড় হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আধ ঘন্টা ধরে বসে আছি, এখনো কোনো বাসের দেখা নেই, জানি না কখন আসবে। এরপর অবশেষে আমরা বাস পেলাম এবং রওনা দিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আপনারা কিভাবে এখানে আসবেন সেই বিষয়ে একটু বলে রাখি। হাওড়া থেকে বাস বা অটো করে বালি, সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার অটো পাওয়া যায়। এছাড়া হাওড়া থেকে আপনি মেট্রো করেও আসতে পারেন। হাওড়া থেকে মেট্রো করে এসপ্ল্যানেড আসুন এবং এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরে চলে আসুন মেট্রো করে। ট্রেনে করে আসলে শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনিগামী ট্রেনে আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশন। সেখান থেকে মন্দিরে পায়ে হাঁটা পথ। মেট্রো করে এলে কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আসা যায়। প্রাইভেট গাড়ি করে এলে মন্দিরে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। আমরা বাস থেকে নামতেই বুঝতে পারি যে আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে আমরা নামিনি। দক্ষিণেশ্বর আসার সঙ্গে সঙ্গে একটা ছোট স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে আমরা নামিনি। দক্ষিণেশ্বরে নামার কথা ছিল, কিন্তু আমরা পেরিয়ে বালিঘাট চলে গেছি। আবার এই ব্রিজ ধরে সোজা দক্ষিণেশ্বরে আমাদেরকে যেতে হবে। এই যে ব্রিজ, আমাদেরকে একদম সোজা হেঁটে ওই দিকে যেতে হবে। যে অ্যাকচুয়াল মন্দিরটা সেটা কিন্তু ওই দিকে। এই যে লঞ্চ যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে সোজা বেলুড় মঠ যায় এই লঞ্চগুলো। আমরা অলরেডি অনেকটা কাছে চলে এসেছি মন্দিরের, কিন্তু আমাদেরকে আরও অনেকটা হাঁটতে হবে এখনো। এটি হলো দক্ষিণেশ্বরের বাস স্ট্যান্ড। আপনাকে এখানেই নামতে হবে। তারপর সামনের স্কাইওয়াক দিয়ে হেঁটে যেতে হবে মন্দিরে। অনেকের প্রশ্ন থাকে যে দক্ষিণেশ্বর ভ্রমণের জন্য বছরের কোন সময়টা সব থেকে উপযুক্ত। আপনারাই বলুন, মায়ের কাছে আসার জন্য আসলেই কি কোনো নির্দিষ্ট সময় লাগে? বাস্তবে আপনি যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো ঋতুতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসতে পারেন। তবে অমাবস্যার তিথিতে, শনি, রবিবার বা মঙ্গলবার এবং অন্যান্য ছুটির দিনে ভক্ত এবং দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়। স্কাইওয়াক দিয়ে মন্দিরের দিকে যাওয়ার সময় বিভিন্ন দোকানের সমাবেশ আপনার চোখে পড়বে। সেখান থেকে পুজো দেওয়ার ডালা কিনে নিতে পারেন। ডালার দাম সাধারণত 20 টাকা থেকে 100 টাকার মধ্যে হয়। মন্দিরের চত্বরে জুতো পরে প্রবেশ নিষেধ, তাই যে দোকান থেকে আপনি ডালা নেবেন সেই দোকানেই জুতো খুলে রাখতে পারেন। তবে দোকানদারের সঙ্গে একবার অবশ্যই কথা বলে নেবেন। যদিও মন্দিরের চত্বরে ঢোকার আগেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে। কথিত আছে 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন। আয়োজনকালে দেবী মা কালীর স্বপ্নাদেশ পান তিনি। এরপর 1847 সালে গঙ্গার তীরে রানীমা মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং 1855 সালে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। যদিও এই কাজে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন, কারণ তিনি ছিলেন এই মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত। পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা শুরু করেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠা করতে প্রায় 8 বছর ধরে সেই সময়কালে 9 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। মন্দিরে ঢুকতেই আপনার নজর পড়বে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক বিরাট প্রতিকৃতিতে। একটু সামনে বাম দিকেই দেখতে পাবেন গাড়ি পার্কিং করার জায়গাটি। মূল মন্দিরের ভেতরে যেমন জুতো পরে প্রবেশ নিষেধ, তেমনি ভিডিও বা ফটোগ্রাফি করা একদমই নিষেধ। তাই আপনাকে আপনার ফোন বা ব্যাগ বাইরের কাউন্টারে জমা রেখে ভেতরে ঢুকতে হবে। আমরাও আর দেরি না করে ফোন জমা রেখে মায়ের পুজোটা দিয়ে এলাম। সেখানে গিয়ে দেখলাম মা ভবতারিণীর মূল মন্দিরটি ছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণটি শিবের 12টি অভিন্ন মন্দিরের দ্বারা সজ্জিত।
এছাড়াও রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। তবে পুজো দেওয়ার জন্য ভক্তদের বিশাল বড় লাইন পড়েছিল। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকটা সময়। তাই গ্রীষ্মকালে গেলে ছাতা বা টুপির ব্যবহার করতে পারেন। পুজো দেওয়া শেষ হয়ে গেলে ঘুরে নিন মন্দির পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত, এতগুলো জায়গা দেখলাম, কিন্তু এইখান থেকে ভিউটা দারুণ আসছে। এখানে দাঁড়াবেন, এসে ছাওয়ায় বসবেন, দুর্দান্ত লাগবে। একটু ভোরবেলা এলে খুব ভালো করতাম। রোদটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, একদম থাকা যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে একদম। এখানে ওই জন্য ওরা জল দিয়ে দিয়েছে যাতে পায়ে গরম না লাগে। পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশ থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। দুর্দান্ত একটা ভিউ আসছে এখান থেকে। এই জায়গাটা অবশ্যই আসবেন যদি দক্ষিণেশ্বরে আসেন। মন্দির চত্বরের বাইরে ডান দিকে এলেই বিভিন্ন দোকান পেয়ে যাবেন। এখানে পুজো দেওয়ার ডালা থেকে শুরু করে বিভিন্ন খাবার এবং পুজোর বিভিন্ন সামগ্রী, শিবলিঙ্গ কিংবা নানা রকম ধাতু বা পাথরের মূর্তি পেয়ে যাবেন। এছাড়াও প্রাঙ্গণে রয়েছে রানী রাসমণির একটি মন্দির এবং স্বামী বিবেকানন্দের একটি বিশাল আকার মূর্তি। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন ল্যান্ডস্কেপ বাগান। এখানে বিভিন্ন সাধক, পুরোহিত কিংবা মহামানবের মূর্তি মন্দিরের সৌন্দর্যকে শতগুণে বাড়িয়ে দিয়েছে। সেখানেই পেয়ে যাবেন পঞ্চবটী বন। পঞ্চবটী নাম এসেছে 5টি পুরানো বটগাছ থেকে। শোনা যায় যে এখানেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান করতেন। সেই ল্যান্ডস্কেপ বাগান বরাবর এগিয়ে যেতেই ডান দিকে মন্দিরের ঠিক পাশেই পবিত্র গঙ্গার ঘাট। অবশ্যই একবার ডুব দিয়ে নিতে পারেন নদীর জলে। মন্দির ভ্রমণ মোটামুটি শেষ, এবার একটু পেট পুজোর পালা। মন্দির চত্বরের ঠিক বাইরেই হিঙের কচুরির দোকান রয়েছে। সেখান থেকে আমরাও আমাদের পেট পুজো সারলাম এবং শেষ করলাম আমাদের দক্ষিণেশ্বর ভ্রমণ। দক্ষিণেশ্বর ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। এছাড়াও কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।